প্রিয়া অর্থাৎ প্রেমিকার সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। টিকিট কাটা আছে, অথচ অফিসের কাজের তাড়া, কাজের প্রচন্ড চাপ, সময় হয়ে উঠছে না কিছুতেই। টিকিটখানা নেহাতি ফেলা যায়, ওদিকে সে যে অপেক্ষা করে আছে। এই রকম পরিস্থিতিতে প্রিয়ার কাছে অর্থাৎ প্রেমিকার কাছে নিজে না গিয়ে নিজের ঘনিষ্ঠ বন্ধুকে, নিজের অফিস কলিগকে পাঠানো কি যায়? হ্যাঁ যায়, যদি বিশ্বাস থাকে। কিন্তু তারপর কি ঘটল? খুব চমৎকার একটি ছোট গল্প, জরাসন্ধের লেখা গল্প বন্ধু ও প্রিয়া। গল্প কিন্তু এখানেই শেষ নয়, বরং গল্পের শুরু। শুনতে থাকুন আজকের গল্প বন্ধু ও প্রিয়া। আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। শুনতে থাকুন আজকের গল্প, জরাসন্ধের লেখা গল্প বন্ধু ও প্রিয়া। বিভূতি তার সিট থেকে উঠে দাঁড়াতেই সন্দীপ দেওয়ালের দিকে তাকালো। কাঁটায় কাঁটায় 5টা। মুখ টিপে হেসে বলল, তোমার হাঁটুতেও বুঝি ঘড়ি স্প্রিং লাগানো আছে? কিরকম? ওদিকে লম্বা কাঁটাটা লাফ দিয়ে 12 ঘরে পৌঁছলো, এদিকে তুমিও একটি লাফ মারলে। ওরে বাপরে, আজ আর 1 সেকেন্ডও দেরি করবার উপায় নেই। কি হাসবেন বুঝি? বলে বিভূতি তার শার্টের পকেট থেকে 2খানা রঙিন কাগজ বের করে দেখালো। চোখে মুখে খুশির ঝলক। সন্দীপ কলমের ডগায় টুপি পরাতে পরাতে বলল, বেশ আছো, চলি হ্যাঁ? বলে ডান হাতটা উপরে তুলে পা বাড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে ছোট সাহেবের পিয়ন এসে তার বিহারি বাংলায় জানালো, সাহেব ডাকছেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মরাট সাহেব। তার জীবনের একমাত্র লক্ষ্য ফাইল পার করা। তার জন্য প্রতিদিন কতগুলো বাড়তি ঘন্টা অফিসে বসে পার করেন এবং অন্যকে করান, সে হিসেব নেই, হুঁশও থাকে না। বিভূতি মুখানা কালো করে পিয়নের পিছন পিছন কাছেই একটা কাঠের খুপড়িতে গিয়ে ঢুকল। রাইটার্স বিল্ডিংয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির অফিস বলতে যা বোঝায়, এবং বেরিয়ে এলো মুখে আর এক পোঁচ কালি মেখে, হাতে একতাড়া কাগজ। সন্দীপ তখনও ছিল। বলল, কি ওগুলো? কি আবার? ও তো গোষ্ঠীর পিণ্ডি, এখনই নাকি না দিলে হবে না। তা কি করে হবে? পিণ্ডদানের তো একটা কালাকাল আছে নাকি? বিভূতি দাঁতে ঠোঁট কামড়ে ভাবছিল। মনের অবস্থাটা মোটেই রসিকতা উপভোগের উপযোগী ছিল না। বয়োজ্যেষ্ঠ এবং চাকরিতেও কয়েক ধাপ বেশ উঁচু হিতাকাঙ্ক্ষী বন্ধুর দিকে চেয়ে হতাশভাবে বলল, এখন কি করি বলুন তো সন্দীপদা? গিয়ে বলো যে আমার একজন বান্ধবী অপেক্ষা করছে, তাকে নিয়ে 6টার শোতে সিনেমায় যেতে হবে। হ্যাঁ যান, এসব সিরিয়াস ব্যাপারে ঠাট্টা ভালো লাগে না। তাহলে আর কি করবে? টিকিটের পয়সা জলে নিক্ষেপ এবং বান্ধবীর ভগ্ন হৃদয়ের প্রত্যাবর্তন। আচ্ছা সন্দীপদা, এক কাজ করলে হয় না? বিভূতির চোখ মুখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। টিকিট 2খানা আপনাকে গছিয়ে দিই। তারপর? হ্যাঁ, আপনি ওকে শিয়ালদহ স্টেশন থেকে ছবিঘর নিয়ে যাবেন, কাছেই তো। হ্যাঁ? রীতিমতো চমকে উঠল সন্দীপ। তাতে দোষ কি? দেখ বিভূতি, কলেজে থাকতে বন্ধুত্বের খাতিরে প্রক্সি যে 2-4 বা 3ই তা নয়, সে রিস্ক নিয়েছে। কিন্তু তুমি যে বিপদে ঠেলতে চাইছ, মাফ করো ভাই, আমার দ্বারা হবে না। না সন্দীপদা, আমার এই উপকারটুকু আপনাকে করতেই হবে। আমার বিপদটা একবার বোঝবার চেষ্টা করুন। এগিয়ে গিয়ে সন্দীপের হাত দুটো জড়িয়ে ধরল বিভূতি। সন্দীপ বিরক্তি সুরে বলল, আরে তুমি কি পাগল হয়েছ? আমি তাকে চিনি না, কখনো দেখিনি।
শিয়ালদহ স্টেশনে গিয়ে কোথায় খুঁজে বেড়াবো? আর তিনিই বা আমার সঙ্গে যাবেন কেন? খুব যাবে। আপনাকে সে চেনে, মানে আমার কাছেই আপনার কথা শুনেছে। এই মাটি করেছ। কি বলেছ? কি বলেছ তুমি আমার কথা? বিভূতি ততক্ষণে একটা কাগজ টেনে নিয়ে চিঠি লিখতে শুরু করে দিয়েছে। মুখ না তুলেই বলল, বলেছি বলেছি আমাদের সন্দীপদা একটি গুন্ডা, তাকে দেখলেই পালাবে। কাগজখানা আর টিকিট দুটো জোর করে সন্দীপের হাতে গুঁজে দিতে দিতে বলল, তাকে কামারহাটি, ওর কাছেই কোনো একটা কলেজে বিয়ে পড়ে। কলকাতার কিছু জানে না সন্দীপদা। অবস্থাটা বুঝতে পারছেন তো? তা তো পারছি, কিন্তু আমার অবস্থা যে তার চেয়েও কাহিল। এসব আমার একেবারেই আসে না, জানো তো নাকি? তার জন্য ঘাবড়াবেন না, রেনুই সব ম্যানেজ করে নেবে। চালাক আছে। নর্থ স্টেশনে টিকিট কাউন্টারের পাশে থাকবে। পাতলা, ফর্সা, চোখে সোনালি ফ্রেমের চশমা। মরাট সাহেবের পিয়ন এসে দাগি দিল। সাহেব বলছেন, কিতনা দেরি হবে? বলো গে, হয়ে গিয়েছে। পিয়নের পিঠে একটি জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে সিটে গিয়ে বসল বিভূতি। পরক্ষণেই ছুটে গিয়ে লম্বা করিডোরের প্রায় শেষে সন্দীপকে ধরল এবং চুপি চুপি বলল, হ্যাঁ সন্দীপদা, একটা ট্যাক্সি নিয়ে নেবেন। সে বুদ্ধি তোমার না দিলেও হতো। কাউন্টারের পাশে পাতলা ফর্সা সোনালি চশমা একজনকেই পাওয়া গেল। একাধিক হলে খুবই বিপদে পড়ত সন্দীপ। এখনো নিজেকে খুব নিরাপদ মনে হলো না। একবার এগিয়ে দুবার ইতস্তত করে বলে ফেলল, এই যে, আপনি কি কামারহাটি থেকে আসছেন? হ্যাঁ, কেন বলুন তো? আমি বিভূতির কাছ থেকে আসছি। ও, কি হয়েছে তার? উদ্বিগ্ন প্রশ্ন। না, কিচ্ছু হয়নি। অফিসের কাজে আটকা পড়ে গেছে। একটা চিঠি দিয়েছে আপনাকে। চিঠিটা পড়তে পড়তে রেণুকার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার উপরে একটি বিনম্র মৃদু হাসি। আপনি সন্দীপবাবু, নমস্কার বলে নমস্কার করল। সন্দীপ প্রতি নমস্কার করে বলল, দেখুন না কি মুশকিল, ও আসতে পারল না। এদিকে আপনি এসে অপেক্ষা করছেন, বাধ্য হয়ে আমাকে। ভালোই হলো, এই সুযোগে আপনার সঙ্গে পরিচয় হয়ে গেল। ওর কাছে আমি আপনার কথা অনেক শুনেছি, ভীষণ শ্রদ্ধা করে আপনাকে। হ্যাঁ, ছেলেটা বড় ভালো। আচ্ছা চলুন, 6টা বাজে। শুধু চিঠি পৌঁছে দেওয়া নয়, ছবি দেখাবার হুকুমও রয়েছে আমার উপরে। আপনার কোনো আপত্তি নেই তো? না, সে কি কথা, আপনার সঙ্গে দেখা হওয়াই তো ভাগ্যের কথা। ছবিটা প্রেমমূলক। সন্দীপের পাশে বসে দেখতে দেখতে রেণুকার একটু লজ্জা করছিল, আর চোখে দু একবার তার মুখের দিকে চেয়ে জানতে কৌতূহল হচ্ছিল, ওরও কি তাই? ঠিক বুঝে উঠতে পারেনি। একটু অন্যমনস্ক লাগছিল, যেন ছবির দিকে মন নেই, অন্য কিছু ভাবছেন। কি ভাবছেন কে জানে। সন্দীপ সত্যি অন্য কথা ভাবছিল। একেবারে অচেনা এবং অনাত্মীয়া একটি তরুণীকে নিয়ে পাশাপাশি বসে ছবি দেখা তার জীবনে এই প্রথম। কখনো ইচ্ছা হয়নি কথা বলে মিথ্যা বলা হবে, তবে ইচ্ছার পিছনে কোনো চেষ্টা যুক্ত হয়নি। এসব বিষয়ে সে একেবারে আনাড়ি। নিজে থেকে সুযোগ যখন আসেনি, এগিয়ে গিয়ে সুযোগ করে নেবার মতন মনের গড়ন তার নয়। তাই 30 পেরিয়েও সে সম্পূর্ণ নারী সঙ্গ বর্জিত। মা নেই, বাবা আছেন পুজো পাঠ নিয়ে, দাদারা আলাদা বাড়িতে সংসার নিয়ে ব্যস্ত। সুতরাং বধূ বেশে কোনো নারী এসে তার সঙ্গিনীর অভাব পূরণ করবে, সেই সম্ভাবনাও ক্রমশ পিছিয়ে গিয়েছে। দু একটি আত্মীয় বন্ধু গোড়ার দিকে যারা এদিকে কিঞ্চিত আগ্রহ দেখিয়েছিল, তেমন কোনো সাড়া না পেয়ে ধরে নিয়েছে সন্দীপ বুঝি একাই থাকতে চায়।
সেও নিজেকে সেইভাবেই তৈরি করে নিয়েছিল। মেয়েদের আকর্ষণ করবার মতো প্রকৃতি বিধাতা তাকে দেননি, অন্তত তাই তার বিশ্বাস। চেহারায় ও স্বভাবে সকলের আগে যেটি ধরা পড়ে সেটি নিটোল গাম্ভীর্য। কথাবার্তায় রস আছে, কিন্তু সেটা হালকা রস নয়। মেয়েরা তাকে শ্রদ্ধা করে, সম্ভ্রম করে, কিন্তু তার সান্নিধ্যে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করে না। সেও এ পর্যন্ত ঘটনাচক্রে দু একটি মেয়ের সঙ্গে মিশেছে, তাদের মধ্যে কোনো গভীরতার দেখা পায়নি। ওদিকটাই ওদের অভাব আছে। মেয়ে মাত্রেই কিছুটা লঘুচিত্ত, এইরকমই একটা ধারণা তার গড়ে উঠেছিল। এই মেয়েটির মুখ দেখে সন্দীপের মনে হয়েছিল এ হয়তো সেই সাধারণ দলে পড়ে না। এর মধ্যে এমন কিছু আছে যার দেখা মাত্র ফুরিয়ে যায় না, যাকে আর একটু তলিয়ে দেখতে এবং জানতে ইচ্ছে করে। লক্ষ্য করেছিল ছবির মধ্যে যেখানে একটু করুণ কিংবা গভীর স্পর্শ আছে, সেখানেও বেশিরভাগ দর্শক, বিশেষ করে দর্শিকা, শব্দ করে হাসছিল। সবই যেন ফান, মজা ছাড়া আর কিছুই যেন উপভোগ্য নয়। এই মেয়েটি কিন্তু হাসছিল না, নিবিষ্ট হয়ে দেখছিল। তার মানে লঘু ছাড়া অন্য জিনিসও ওর অনুভূতিকে স্পর্শ করে। ওর কাছে তার একটা আপিল আছে। কিন্তু এই মেয়ের সঙ্গে বিভূতির কি করে ভাব জমল, সেটা একটু আশ্চর্য মনে হলো সন্দীপের কাছে। বিভূতি স্বভাব চঞ্চল, দুদণ্ড স্থির হয়ে বসতে পারে না। হাসি, গল্প, হইচই, নাচ গান ছাড়া থাকতে পারে না। মেয়েদের মধ্যেও সে সেই জিনিসই খোঁজে, তবে তার মনটি একেবারে স্বচ্ছ। কোথাও কোনো মালিন্য নেই, কোনো বাঘ নেই, সবটাই স্পষ্ট, সরল। আর একটা জিনিসও আছে বিভূতির মধ্যে, ইংরেজিতে যাকে বলে লাভেবল নেচার, যে জন্য তাকে অত ভালো লাগে। হয়তো রেনুর আকর্ষণও সেইখানেই। টিকিট কেটে রেনুকে ট্রেনে তুলে দিয়ে জানালায় দাঁড়িয়ে সন্দীপ জিজ্ঞাসা করল, কেমন লাগলো বললে না তো? ছবি? হ্যাঁ, ভালো লেগেছে। আপনার? দেখুন, আমি ছবি টবি বড় একটা দেখি না, আজ আপনার সঙ্গে বসে দেখলাম, সন্ধ্যাটা বেশ কাটল। কথাটা ভারী মিষ্টি শোনালো রেণুকার কানে। মনের ভিতরেও অনেকখানি খুশি ছড়িয়ে পড়ল। ছবি নয়, ওর ভালো লেগেছে তার সঙ্গ। আজকের এই সন্ধ্যাটি তার কাছেও স্মরণীয় হয়ে রইল। এই ধরনের কথা, এর চেয়ে অনেক অন্তরঙ্গ কথা রেণুকা বিভূতির মুখে কতদিন শুনেছে, কিন্তু তার মধ্যে কেমন একটা স্থূলতা আছে, বড় বেশি স্পষ্ট, খোলাখুলি, বেআব্রু। শুনলে গা শিরশির করে, কিন্তু মনটা মাধুর্যে ভরে দেয় না। আজ এইমাত্র যার স্পর্শ অনুভব করল। বিভূতির কথায় যেন কোনো আর্ট নেই, একই কথা সোজাসুজি বলা আর একটু সুন্দর আবরণে সাজিয়ে বলায় কত যে তফাৎ তা সে জানে না। চলন্ত ট্রেনে বসে আর একটা জিনিস ভাবতে ভাবতে গেল রেণুকা। বিভূতির তুলনায় ইনি কত ভদ্র, কত সংযত। সিনেমার দুটো সিটের মাঝখানে যে হাতল, যার উপর সে হাত রেখেছিল, ওর হাতখানাও সেখানে মাঝে মাঝে এসে পড়েছে, সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছেন। উপাসে একটা মোটা মানুষ ওদিকে সব হাতলটা জুড়ে রেখেছিল। ওকে পুরো 2.5 ঘন্টা প্রায় আড়ষ্ট হয়ে বসে থাকতে হয়েছে। রেণুকার ইচ্ছা করছিল বলে, এইখানে হাত রাখুন না, আমার কোনো অসুবিধা নেই। লজ্জায় বলতে পারেনি, কি জানি কি মনে করবেন। বিভূতির সঙ্গে যেদিন প্রথম ছবি দেখে, সেই দিনটা মনে পড়ল। সারাক্ষণ ধরে তার উদ্যত কোনই বাহুভাগের মাঝখানে হাতলের উপর এবং মাঝে মাঝে হাতল ছাড়িয়ে তার দেহের স্পর্শ নেবার সুযোগক্ষণ ছিল। রেণুকার যে ভালো লেগেছিল তা নয়, চেষ্টা করেছিল যতটা সম্ভব ওদিক এসে যতখানি এড়ানো যায়। তারপর ক্রমশ হয়ে গিয়েছে, আর এড়াবার চেষ্টা করে না। বিভূতি তার পুরো সুযোগ নিয়ে থাকে। স্বাস্থ্যবান প্রাণোচ্ছল যুবক, তার এই ঘন সান্নিধ্যে রেণুকার তরুণ দেহে
কোনো শিহরণ তোলে না, মনে কোনো সাড়া জাগায় না। এই কথা বললে সত্যের অপলাপ হবে। তবে তার সঙ্গে এই কথাও সত্য যে মাঝে মাঝে তার মনে হয় তার চেয়ে তার এই যৌবনপুষ্ট তনুর প্রতি বিভূতির আকর্ষণ বেশি। সেই দিকে চেয়েই সে তার মন জোগায়, তার মুখে খুশি ফোটাবার চেষ্টা করে। আর মনে হয় ও যেন বড় খেলো, বড় ভাষা বড় চঞ্চল। ও যদি সত্যি তাকে ভালোবেসে থাকে, হয়তো বেসেছে, কিন্তু তার মধ্যে আবেগ যতখানি, অনুভূতি তার চেয়ে অনেক কম। সে ভালোবাসা যতটা উচ্ছল ততখানি গভীর নয়। 2 সপ্তাহ পরে নর্থ স্টেশনের সেই কাউন্টারের পাশে দাঁড়িয়েছিল রেণুকা। তার জন্য সে পরপর 2খানা চিঠি পেয়েছে। বিভূতি ছুটতে ছুটতে এসে তাকে দেখেই আনন্দে ফেটে পড়ল। চিঠি পেয়েছো তাহলে? রেণু 2টো আঙুল তুলে দেখালো, তারপর বলল, তোমার বুঝি মনে হলো একটা চিঠিতে আমি আসবো না? তা কেন? কি জানি, যদি না পাও। ডাকের চিঠি, মারাও যেতে পারে। বেশ গেল, একদিন না হয় নাই পেলে আমাকে। ওরে বাপরে, তাহলে আমি মারা যাব। বলে এই স্টেশনের ভিড়ের মধ্যেই বিভূতি ওর হাতে এমন চাপ দিল যে রেণুকা একটু অস্ফুট চিৎকার করে বলল, আহ, আমার হাতটা কি লোহা? কি বললে? একতাল মাখন। খুব হয়েছে, চলো, কোথায় যেতে হবে? সিনেমায় চলো। মেট্রোতে খুব ভালো একটা ছবি এসেছে, এ মার্কা ছবি। না, ওসব আমার ভালো লাগে না। তার চেয়ে এসো, বেড়াই। কোথায় যাবে? চলো না, ইডেন গার্ডেন কিংবা গঙ্গার ধারে। বেশ। এই ট্যাক্সি। আমার ট্যাক্সি কি দরকার? ওই তো বাস ট্রামের অবস্থা, উঠতে পারবে? কেন, এখানে কোথায় যেন ট্রাম ডিপো আছে। ততক্ষণে ট্যাক্সি এসে ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে হাতল ঘুরিয়ে দরজা খুলে দিয়েছে বিভূতি। রেণুকা উঠতে উঠতে বিরক্তি সুরে বলল, খালি খালি কতগুলো টাকা না ওড়ালে আর চলছিল না। খালি খালি মানে? ভিড়ের কষ্টটা বুঝি কিচ্ছু না? তাছাড়া ট্যাক্সিতে যেমন। থেমে যেতে রেণুকা মুখ তুলে বলল, কি? থাক, শুনলে তুমি আমার বকতে শুরু করবে। ইঙ্গিতটা ওর চোখের দিকে চেয়েই বুঝতে পেরেছিল রেণুকা, তাই কিছু না বলে আর একটু ধারের দিকে সরে গেল। বিভূতির কাণ্ডজ্ঞান বড় কম। ড্রাইভার এবং দুপাশের লোকজন কাউকেই গ্রাহ্যের মধ্যে আনতে চায় না। এই মুহূর্তে আর একটা কাণ্ড করল সে। পকেট থেকে 2খানা সিনেমার টিকিট বের করে জানালা দিয়ে হাওয়ায় উড়িয়ে দিল। রেণুকা চমকে উঠল, এ কি করলে? বিভূতির মুখে একগাল হাসি, যেন ভারী একটা মজা করে ফেলেছে। বলল, হিডেন গার্ডেন বা গঙ্গাধারে বেড়াতে টিকিট লাগে না? কি আশ্চর্য, টিকিট কিনে ফেলেছ, জানলে ওখানে না হয় নাই যাওয়া যেত। তা হয় না। আমার কাছে 2খানা টিকিটের চেয়ে একজনের ইচ্ছার দাম অনেক বেশি। কথা কটি রেণুকার ভালো লাগলো না তা নয়, তবু বাইরে গম্ভীর ভাব দেখিয়ে বলল, এসব ছেলে মানুষের কোনো মানে হয় না। কবে তোমার যে একটু বুদ্ধি শুদ্ধি হবে বলতে পারো? বিভূতি হাসি মুখে রেণুকার মুখের পানে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, তোমাকে কার মতো দেখাচ্ছে বলো তো? বলবো? কার মতো? ঠিক আমাদের বড়ার সাহেব। এবারে রেণুকাও হেসে ফেলল। বড়ার সাহেবের কথা সে অনেক শুনেছে। বলল, আবার বুঝি খুব বকুনি খেয়েছ? বকুনি বলে বকুনি, চাকরিটাই বোধহয় নিয়ে নিত। সন্দীপদা গিয়ে কোনো রকমে বাঁচিয়ে দিলেন। ও হ্যাঁ, ভালো কথা, সন্দীপদা সেদিন তোমাকে দেখে খুব খুশি হয়েছেন। যাও, যত সব বাজে ঠাট্টা। সত্যি বলছি। অবশ্যই ঠিক সোজাসুজি বলেননি,
সেটাও দরণ নয়, একটু ঘুরিয়ে বলেছেন। কি কি বলেছেন? রেণুকার মনে অদম্য কৌতূহল। আমি যখন জিজ্ঞেস করলাম তোমার কথা, বললেন, আই কনগ্রাচুলেট ইউ। সত্যি আমার বন্ধু ভাগ্য খুব ভালো। একদিকে সন্দীপদা আর একদিকে, বলে রেণুকার একটা হাত নিজের হাতে তুলে নিল। সে বাধা দিল না। ইডেনের ছায়া ঢাকা পথে বেড়াতে বেড়াতেও সন্দীপের কথা বারবার ঘুরে ফিরে এসে পড়ছিল। বিভূতিকে জানতে না দিয়ে সুকৌশলে রেণুকাই তাকে মোড় ঘুরিয়ে নিয়ে আসছিল এই প্রসঙ্গে। সন্দীপদার বাড়িতে তার বাবা আর ঠাকুর চাকর ছাড়া কেউ নেই। দিন কাটে অফিস আর পড়াশুনোতে। আড্ডা নেই, ক্লাব নেই। মাঝে মাঝে বাইরে চলে যান। চাকরিতেও খুব উন্নতি করেছেন। এরই মধ্যে অনেককে ডিঙিয়ে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়েছেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হতেও খুব বেশি দেরি নেই। মেয়ে তা করেননি। কে খোঁজ করে? বাবা ধর্মকর্ম নিয়েই আছেন। দাদারা আলাদা। মা তো অনেক দিনই হলো নেই। আগে আগে 2-4টে ভালো সম্বন্ধ এসেছিল, কেউ গা করেনি। এখন যদি কেউ বিয়ের কথা পারে, হেসে বলেন, বুড়ো হয়ে গিয়েছি। এ বয়সে পানি পীড়ন মানে সত্যিই পীড়ন। অথচ বয়স আর কত, 33-34 হবে। জানো, আমার চেয়ে মাত্র 6 বছরের বড়। এমনই অনেক কথা বলেছিল বিভূতি। রেণুকা দিদি চন্দনার শ্বশুর বাড়ি কামারহাটির পাশে। নিজের দিদি নয়, ওর মেজমামার বড় মেয়ে। বিয়ে হয়েছে 5-6 বছর, একটি বাচ্চা। রেণুর সঙ্গে খুব ভাব। মামাতো বোন হওয়ায় দুদিকেই সুবিধা। স্বচ্ছন্দে প্রাণ খুলে দেওয়া যায়। মায়ের পেটের বোনের কাছে যা সব সময় চলে না। কিছু স্বার্থের দ্বন্দ্ব, কিছু গোপন রেষারেষি, হয়তো কিছু প্রচ্ছন্ন ঈর্ষার ছোঁয়া। সেখানে সব কথা অকপটে বলতে দেয় না। বিষয় বুঝে একটু রেখে ঢেকে বলতে হয়। বিশেষ করে যেখানে মনে হবে এটা বাবা মার কানে যেন না ওঠে, সেখানে অন্তত না থামলে বিপদের সম্ভাবনা। এসব ক্ষেত্রের সম্পর্কের দূরত্বই বরং দুজনকে আরও নিকটে টেনে আনে। রেণুর বেলায় তাই হয়েছিল। নিজের দিদিকে যা বলতো না, তার থেকে অনেক বেশি গিয়ে বলতো চন্দনাদিকে। বিভূতির কথা প্রায়ই হতো, এবং তার মধ্যে কিছুই প্রায় বাদ পড়তো না। একটু আধটু পড়লেও চন্দনা সেটা তার বয়স, বুদ্ধি এবং সাংসারিক অভিজ্ঞতা দিয়ে বুঝে নিত। জায়গা বুঝে 2-একটা চটুল ফোড়ন দিয়ে বোনকে একটু রাঙিয়ে দিত। মাঝে মাঝে অভিভাবিকার ভাবনাও থাকতো তার মধ্যে। একটু গভীর সুরে বলতো, তোর কথা শুনে শুনে যা বুঝছি, ছেলেটা বড় কাঁচা, বড় অপলকা। ভাবছি ভার সইবে কিনা। একদিন বলল, আচ্ছা রেণু, আমার নাম করে আসতে বলিস তো, একবার দেখব। বিভূতি শুনে খুব খুশি। পরের সপ্তাহেই ছুটে গিয়ে দেখা করেছিল চন্দনাদির সঙ্গে। সারাটা বিকেল হইচই করে চা খাবার খেয়ে নিজে থেকেই আবার আসবার কথা দিয়ে বাড়ি ফিরেছিল। তারপরেও আরও 2বার কামারহাটি যাতায়াত করেছে। রেণুকাদের বাড়ি নয়, চন্দনার কাছে। রেণু তাকে তাদের বাড়িতে কখনো যেতে বলেনি, বাবা মার সঙ্গে দেখা করিয়ে দেয়নি। চন্দনাই নিষেধ করেছিল। এখন থাক না, আরও কিছুদিন যেতে দে। এতদিন চন্দনা শুধু বিভূতির কাহিনী শুনেছে। সে কি বলল, কি করল, এবার শুনল সন্দীপের কাহিনী। দেখা মাত্র একদিনের, কোথাও 2-4টির বেশি নয়, কিন্তু শোনা অনেকখানি। এবং শোনার উপর ভিত্তি করে গোড়াও হয়তো কিছু ছিল, সজ্ঞানে নয়, নিজের অজান্তে। এইসব ক্ষেত্রে একটি তরুণীর মন যা করে থাকে, সব মিলিয়ে বলা যা হলো তার বিস্তৃতি কম নয়। তার উপরে চন্দনা নিজে চোখ দিয়ে যা দেখল সেটুকুও জুড়ে দিল। তখন কিছু বলল না। বিভূতির বেলায় যা করে থাকে, খানিকটা সরস তামাশা, তাও করল না। কেমন যেন গম্ভীর হয়ে গেল। 2-4 দিন পরে রেণু যেই গিয়েছে, যেমন যায়
ওকে দেখেই হঠাৎ বলল, রেনু, সেই ভদ্রলোকের ঠিকানাটা দিতে পারিস? কোন ভদ্রলোক? ওই যে তোর নতুন বন্ধু। ছি, কাকে যে কি বলো তা ঠিক নেই। চন্দনা হাসি মুখে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে বোনের মুখটা দেখে নিল, তারপর বলল, আচ্ছা বেশ, না হলেন বন্ধু, তার ঠিকানাটা আমার দরকার। আমি কোত্থেকে দেব? ও মা, কেন? বিভূতিকে বললেই দিয়ে দেবে। যদি বলে, কি করবে ঠিকানা দিয়ে? তাও তো বটে। আচ্ছা বেশ, ওকে আমার কাছে আসতে বলিস। আর বলে একবার তাকালো ওর দিকে। থামলে যে? আর মাসুই, ওর সঙ্গে দেখাশুনো বন্ধ রাখ। রেনু একটু অবাক হয়ে চেয়ে আছে দেখে মুখ টিপে হেসে বলল, কি, খুব কষ্ট হবে? রেনু সে প্রশ্নের জবাব না দিয়ে বলল, তোমার মতলবটা কি বলো তো? মতলব আবার কি? তুই পারবি কিনা বল। ও চিঠি লিখবে অমুক জায়গা থেকো, কিন্তু তুই যাবি না, চিঠির উত্তরও দিবি না। বড্ড মন খারাপ করবে না রে? ভীষণ। ভাবছি পাগল টাগল না হয়ে যায়। সত্যি বলছি দিদি, মাঝে মাঝে কি যে বোরিং লাগে জানো। তা তো লাগবেই। একখানা খুব ভালো শাড়িও 5 বার পরতে ইচ্ছে করে না। যে গানটা খুব পছন্দ তোর, তাও কয়েকবার শুনবার পরে একঘেয়ে হয়ে যায়। তবু ওগুলো বদলানো যায়। একটা ভালো না লাগে আর একটা পরো, আর একখানা শোনো। সব কিছুর বেলায় তো সে কথা খাটে না, বিশেষ করে একটা জিনিস। তবে সেখানেও কিছুটা বদলা বদলি চলে, কিন্তু সব ওই গোড়ার দিকে। একবার বেছে নেওয়া হয়ে গেলে যতই বোরিং লাগুক, জমে ছাড়বে না। রেণুকা সবটা মন দিয়ে শুনে বলল, তোমার বক্তৃতাটি বেশ, কিন্তু লক্ষ্যটা ঠিক বুঝতে পারছি না। আপাতত না বুঝলেও চলবে। সন্দীপ কদিন থেকেই লক্ষ্য করছিল, বিভূতি বেশিরভাগ সময়ই গম্ভীর হয়ে থাকে, কাজ করতে করতে অন্যমনস্ক হয়ে যায়। কখনো বা বিনা কাজে খানিকটা বাইরে ঘুরে আসে। প্রায়ই বরাট সাহেব ডেকে পাঠান, এবং সেখান থেকে যখন ফেরে মুখ দেখেই বোঝা যায় নেপথ্যে অনেক কিছু হয়ে গিয়েছে। সাজ পোশাকের দিকে সে বরাবরই একটু বেশি মনোযোগী। বর্তমানে সেখানেও সুস্পষ্ট অবহেলা। 2-4 দিন অপেক্ষা করে একদিন একা পেয়ে জিজ্ঞাসা করল সন্দীপ, ব্যাপার কি বিভূতি? হ্যাঁ, কই কিছু না তো। বলতে না চাও সে কথা আলাদা, তবে কিছু না বললেই তো সবকিছু উড়িয়ে দেওয়া যায় না। বিভূতি একটুখানি ভেবে নিয়ে বলল, এখন নয়, আপনার বাড়ি গিয়ে বলবো। পরদিন সন্ধ্যার পর সন্দীপ একটানা শুনে গেল। প্রায় 2 মাস হতে চলল বারবার চিঠি লিখেও রেনুর কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কামারহাটিতে ওর এক দিদি থাকেন, তার বাড়ি পর্যন্ত ধাওয়া করেও সুবিধা হয়নি। তিনি বললেন ও একটু ব্যস্ত আছে, সামনে পরীক্ষা, পরে দেখা করবে। আসলে বোধহয় ইচ্ছা করেই আসছে না। সব শুনে ভিতরে ভিতরে বন্ধুর জন্য একটু চিন্তিত হলেও, কেননা তার পক্ষেও ব্যাপারটা খুব লঘু নয়। বাইরে সহজ করে দেবার চেষ্টা করল সন্দীপ। সেই জন্যে হাঁড়িমুখ করে ঘুরে বেড়াচ্ছ? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, তাই আসছে না। কিন্তু চিঠির একটা উত্তরও তো দিতে পারে। হয়তো সত্যি পরীক্ষা টরীক্ষা নিয়ে ব্যস্ত আছে। পরীক্ষা মানে কলেজের টার্মিনাল নাকি? সেসব তো কবে চুকে গিয়েছে। সন্দীপ একটুখানি ভেবে নিয়ে বলল, তোমরা কতদূর এগিয়েছ বলো তো? মেয়েরা তো স্পষ্ট করে কিছু বলে না, তবে যতদূর বুঝেছি ওর কোনো আপত্তি নেই, শুধু বিয়ে দেবার অপেক্ষা। গার্জেনরা কি বলেন? রেনুর আসল গার্জেন ওর বাবা মা নন, ওর দিদি।
তার উপরেই সব ভার। ওই বলেছে আমাকে তার খুব ভালো লেগেছে, আমারও তাই মনে হয়েছে। সেদিন আর কোনো কথা হলো না। দিন কয়েক পরে সন্দীপ ছুটির পর বাড়ি যাবার পথে বিভূতিকে বলল, বিভূতি, সন্ধ্যার পর একবার যেও। কেন? এমনি বলছি, গল্প টল্প করা যাবে। বিভূতি বুঝল শুধু গল্প করবার জন্য সন্দীপদা তাকে ডেকে পাঠাননি, একটু চিন্তিত হয়েই গেল। সন্দীপ এই কথা ও কথার পর জিজ্ঞেস করল, ওদিকের খবর কি? একদম চুপ। আর একটা চিঠি লিখেছি, যদি তার মন বদলে গিয়ে থাকে খোলাখুলি জানাতে বলেছি, কিন্তু কোনো জবাব নেই। জবাব দিয়েছে? তবে সে নয়, তার দিদি। তার কথাই কি তুমি বলেছিলে সেদিন? নামটা বোধহয় চন্দনা, না? হ্যাঁ হ্যাঁ, ওই সেই দিদি। কি লিখেছেন? বিভূতির আগ্রহ আকুল চোখের দিকে চেয়ে সন্দীপ বলল, তোমার কথা কিছু নেই বিভূতি? আমার সঙ্গে তার বোনের বিয়ের প্রস্তাব করে পাঠিয়েছেন। বিভূতির মুখটা হঠাৎ হাঁ হয়ে গেল। একটা ক্ষীণ অস্ফুট আওয়াজও বোধহয় বেরিয়ে এলো তার ভিতর থেকে, যদিও সেটা কোনো ভাষা নয়। আর চোখ দুটোয় একটা অর্থহীন বিহ্বলতা ফুটে উঠল। সন্দীপ তৎক্ষণাৎ তার কিছু বলল না। বোধহয় বন্ধুকে কিঞ্চিত ধাতস্থ হবার সময় দিল। তারপর কি বলা যায় যখন ভাবছে, বিভূতি তাকে বলতে গেলে প্রায় বিষয়ে অভিভূত করে দিল। আশ্চর্য কোমল সুরে বলল, সন্দীপদা, আপনাকে একটা কথা বলবো। বলো। আপনি আপত্তি করবেন না। রেনুকে তো আমি অনেকদিন ধরে দেখছি, ওরকম মেয়ে হয় না। চেহারার কথা বলছি না, ওর মতো কিংবা ওর চেয়ে ভালো দেখতে মেয়ে ঢের পাওয়া যায়, কিন্তু অমন সুন্দর মন, ওই রকম বুদ্ধি, কত সহজে কত দরদ দিয়ে সবকিছু বুঝে নেয়। বিভূতির মুগ্ধ কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে গেল। পরক্ষণে বেশ জোর দিয়ে বলে উঠল, আমি ঠিক কথাই বলছি সন্দীপদা, রেনু আপনার অযোগ্য হবে না। বলেন তো, আমি এ চিঠির উত্তর দিয়ে দিচ্ছি। এ কিরকম হলো? সন্দীপের কণ্ঠে ছদ্ম বিস্ময়ের সুর। তোমার এই কথাগুলো তো ঠিক ছকে মিলছে না বিভূতি। এই জুয়েলসের একটা বই পড়েছিলাম, তার মধ্যে তিনি একজনকে দিয়ে বলিয়েছেন, তোমরা দুজন পরম বন্ধু, আ উম্যান কামস অ্যান্ড ইউ আর এনিমিস। আমি তো সেটাই আশা করেছিলাম, আজ থেকে আমাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। কি যে বলো সন্দীপদা। ঠিক হাসি নয়, হাসবার মতো মুখ করল বিভূতি। তারপরে সে উঠতে চাইছিল, কিন্তু সন্দীপ তাকে চেনে, তাই যেতে দিল না। একরকম জোর করে রেখে দিল, সে রাতে আর মেসে ফিরতে দিল না। মাঝে মাঝে বাড়িতে রাত কাটানো বিভূতির পক্ষে অবশ্য নতুন কিছু নয়। পরদিন ছিল রবিবার। সকালবেলা চায়ের পাট সেরে দুজনেই গিয়ে বসল সন্দীপের শোবার ঘরের সামনের বারান্দায়। সন্দীপ বলল, বুঝলে বিভূতি, তোমার ওই রেনুর কথা আমি কাল অনেক রাত পর্যন্ত ভেবেছি। একটি মেয়েকে নিয়ে এত সময় কাটানো আমার এই প্রথম। মেয়েটিকে খুব বেশি দোষ দিতে পারলাম না। শুধু একটি বন্ধু নিয়ে যখন চলে, মানে সেই রোমান্সের বয়সও পার হয়ে এসেছে। ফিজিক্সের ভাষায় ও এখন গ্যাস বা বায়ুর স্তর থেকে সলিড অর্থাৎ নিরেট বস্তুর সন্ধান করছে। শুধু উড়ে বেড়ানো নয়, শক্ত মাটিতে পা দিয়ে দাঁড়ানো। সেখানে আশ্রয় হিসেবে আমি তোমার চেয়ে বেশি নম্বর পাচ্ছি। বয়সের জন্য অবশ্যই খানিকটা কাটা যাচ্ছে, কিন্তু অন্য সব দফায় সেই ঘাটতি পূরণ করেও কিছু পড়ে আছি। হিসেবের ব্যাপার বিভূতি, অস্বীকার করবার উপায় নেই। সামনে কিছু দূরে একটা ছোট্ট পার্ক, সেখানে কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে খেলা করছিল।
সেই দিকে তাকিয়ে থেকে সন্দীপ আবার তার পূর্বসূত্রে ফিরে গেল। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না বিভূতি, তোমাকে যেমন আমি চিনি, সেও নিশ্চয়ই এতদিনে চিনতে পেরেছে। তোমার ভিতরে যা কিছু আছে তা তো জানতে বাকি নেই। জেনেও এমন একটা জিনিস যে মেয়ে শুধু অঙ্কের ফর্মুলায় ফেলে বাতিল করে দিতে পারে, তার বুদ্ধির তারিফ অবশ্যই করব। কিন্তু ওই যে বললে একটি সুন্দর মন, ওখানে আমি একটি শূন্য ছাড়া তাকে আর কোনো নম্বর দেব না। ওই মন বা হৃদয় বলে কোনো বস্তু তার নেই, থাকলেও সেটা কখনো জানবার চেষ্টা করেনি। এতক্ষণে বিভূতির মুখে কথা শোনা গেল। ক্ষীণ প্রতিবাদের সুরে বলল, আমার কিন্তু মনে হয় ওই দিদির পাল্লায় পড়েই। তাহলে তো আরও মারাত্মক। একজনের পাল্লায় পড়ে এত শিগগির যার অন্তরের সব রং মুছে যায়, সব দীপ নিভে যায়, আমাকে তুমি তার পাল্লায় ফেলতে যাচ্ছ? রক্ষে করো বাপু। বিভূতি চুপ করে বসেছিল। এবার তার দিকে ফিরে ধীরে ধীরে বলল সন্দীপ, তোমার আঘাতটাকে আমি লঘু করে দেখছি না বিভূতি, তবে জানি সেটা কাটিয়ে উঠতেও দেরি হবে না। আজ না হলেও কদিন পরেই বুঝবে। এমন কিছু বোধহয় হারালে না যার জন্যে তোমার মতো ছেলে সত্যিই আফসোস করা সাজে। গল্প হিসাবে এইখানেই বোধহয় এই কাহিনী সমাপ্তি রেখা টেনে দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু এটা গল্প নয়, আরও কিছু দূরে এর জের টেনে চলতে হবে। পাঠক পাঠিকারা নন আর্টিস্টিক বলে নাসিকা কুঞ্চন করবেন জানি, কি করব, জীবন তো আর্ট মেনে চলে না। সন্দীপ ও বিভূতির যে বন্ধুত্ব, তার প্রথম পত্তন ওদের পাঠ জীবনে। যখন একজন ছিল কলেজের ছাত্র আর একজন স্কুলের, তার মধ্যে খানিকটা গুরু শিষ্য ভাবও ছিল, অর্থাৎ ভালোবাসার সঙ্গে ভক্তি ও স্নেহের মিশ্রণ। সেটা বরাবর রয়ে গিয়েছে। হয়তো সেই কারণেই বয়সের তফাৎ এবং চাকরির অসাম্য ওদের বন্ধুত্বে কোনো দিনই ফাটল ধরাতে পারেনি, বরং উভয়ের ভিতরকার জোড়গুলোকে শক্ত করে তুলতে সাহায্য করেছিল, ইংরেজিতে যাকে বলে সিমেন্টিক। মাঝখানে কিছুদিন বিভূতির জীবনে একটি রেণুর আবির্ভাব দুই বন্ধুর জীবন দর্শনে কিছু আলাদা স্রোত নিয়ে এসেছিল। তার অন্তর্ধান এবং যেভাবে সেটা ঘটল, দুইয়ে মিলে ওদের আবার সেই পূর্ব সম্পর্কের বৃত্তের মধ্যে ফিরিয়ে নিয়ে এলো। নারী সম্পর্কে একটি দার্শনিক অনীহা একসময় উভয়ের মধ্যেই ছিল। রেণুকা এসে একজনকে তার থেকে উদ্ধার করে তার মধ্যে একটা নতুন অভিজ্ঞতার মধুর স্বাদ এনে দিয়েছিল, কিন্তু পরবর্তী অভিজ্ঞতা সেই মাধুর্যের সবটুকু নিঃশেষে মুছে নিয়ে গেল, রেখে গেল শুধু তিক্ততা। অতঃপর দুই বন্ধু শত হস্তেন সাবধানবাণী উচ্চারণ করে শাড়ি পরিহিত জগৎ থেকে সভয়ে সরে দাঁড়ালেন। পুজোর ছুটিতে শহর ছেড়ে বেরিয়ে পড়া ওদের বরাবরের নিয়ম। সেবারে গিয়েছিল শিমুলতলা। তার কারণ এ নয় যে জায়গাটি জল হাওয়া ভালো, কিংবা তার চারিদিকে ঘিরে নাতিদূরে ছোটনাগপুরের ছোট ছোট পাহাড়গুলো যে বলয় রচনা করেছে। লাট্টু পাহাড়ের কাঁধে চড়ে যার পুরো নকশাটা পাওয়া যায়, সেই দৃশ্যটি অতি মনোরম। এও নয় যে রাম পাখিবুকদের ওটা রাম রাজত্ব। তার প্রধান কারণ ওখানে বিজলি বাতি নেই। ওরা এটা হাড়ে হাড়ে জানে যে বাংলার বাইরে 2-3 দিনের তরে বেড়াতে আসা মানুষগুলোর মধ্যে বিশেষ করে সন্ধ্যার পর একটা প্রবল আসঙ্গ লিপ্সা জেগে ওঠে, এবং প্রায় অচেনা বা মুখ চেনারা রাস্তাঘাটে পথ আগলে এই যে কবে এলেন বলে দীর্ঘ আলাপ জুড়ে দেয়, বাড়ি ছড়াও করতেও ছাড়ে না। এখানে সে সম্ভাবনা দেখা দেবে না। না থবার সঙ্গে সঙ্গে পথচারী মাত্রেই ভূত। বাড়িতেও প্রায় তাই। কালিমাখা হ্যারিকেনের ওপাশে নিজের স্ত্রীকেও চেনা দেয়। সুতরাং নির্বিবাদে নিজের মনে
কটা দিন কাটিয়ে দেবার মতো এমন স্থান আর নেই। মাজারের ভিতর দিয়ে যে ধুলোর রাস্তাটা তিলুয়ার দিকে চলে গিয়েছে, তার থেকে একটা পথ উঠেছে উত্তরে, কিছুটা গাছপালা ঘেরা সহজ চড়াই। তারপরেই ওখানকার অভিজাত পল্লী। বাঁ দিকটা ঢালু, ডান দিকে সারি সারি বাড়ি। খানিক এগিয়ে গেলেই আবার উতরাই, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা নেমে গিয়ে মিশে গিয়েছে দিগন্ত প্রসারিত মাঠের কোলে। সেখানে গিয়ে পড়লে বহুদূর শ্রুত গানের কলি মনে পড়ে যায়। এই পথ গেছে কোনখানে। ওই পল্লীতে রিজ বলে একটি বাড়ি আছে। বাড়িটা এমন কিছু আহামনি নয়, কিন্তু তার অবস্থানটি বড় সুন্দর। সন্দীপ একদিন বলেছিল, এখানে দাঁড়ালে ইটার্নিটি বলতে কি বোঝায় তার একটু আভাস পাওয়া যায়। বিভূতিও ওই পথে বেরোবার এবং ভিড়বার মুখে বাড়িটার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাতে তাকাতে যায়। কখনো গেটের সামনে একটু দাঁড়ায়। একদিন বলেও ফেলেছিল, বাড়িখানা কিনে ফেলুন সন্দীপদা। সন্দীপ হেসে বলেছিল, এ নিয়ে কখানা বাড়ি কেনা হলো বিভূতি? না, সত্যি এরকমটা আর কোথাও দেখিনি। উক্তিটি অবশ্য নতুন নয়, এর আগেও বিভিন্ন জায়গায় বিভিন্নবার উচ্চারিত হয়েছে। এমনই একদিন সকালবেলা মাঠের দিকে যাবার মুখে দুজনেই ওখানে একটু দাঁড়িয়ে পড়েছিল। গেটের ভিতর থেকে একটি সাদর অভ্যর্থনা ভেসে এলো। ওখানে দাঁড়িয়ে কেন, ভিতরে আসুন না। একটি প্রায় মধ্যবয়সী সুবেশ ভদ্রলোক এগিয়ে এসে নমস্কার করে বললেন, আপনাদের প্রায়ই দেখি, হয় এদিকে না হয় ওদিকে চলেছেন। এই পাড়াতেই থাকেন বুঝি? সন্দীপ বলল, আগে না, আমরা আছি স্টেশনের ওপারে। ও, ওদিকটা আমাদের এখনো যাওয়া হয়নি। আসুন আসুন। আমরা একটু বেড়াতে বেরিয়েছিলাম। সে তো দেখতেই পাচ্ছি। এখানে বেড়ানো ছাড়া আর কাজটা কি? 2 মিনিট বসে যান। ওরে, একটা নাম ধরে ডাকলেন। একটি ভৃত্য আসতে 2খানা চেয়ার আনতে বললেন। একখানা আগে থেকেই ছিল, এরপরে আর না বসে পারা যায় না। ভদ্রলোক অত্যন্ত অমায়িক, একটু বেশি বকেন, আর মিনিট কয়েকের আলাপে অন্তরঙ্গ হতে পারেন। বললেন, আপনাদের দুজনকেই কেমন যেন নিরামিষ মনে হয়। একা একা ঘোরেন, সঙ্গে তো কাউকে দেখি না। বিভূতি নিরামিষ কথাটার মানে প্রথমটাই ধরতে পারেনি, এইবারে পারল। বলল, আগে আমরা একাই। তাই বলুন, আমিও মশাই অনেকদিন একাই কাটিয়েছি। কিছু ব্যবসা ট্যাবসা আছে, তাই নিয়েই ছিলাম। আজ বোম্বে, কাল ব্যাঙ্গালোর, তারপর দিন কানপুর। সারাক্ষণ কাজ নিয়েই ডুবে আছি। তারপর হঠাৎ একদিন মনে হলো, কার জন্যে কি করছি। তখন ঝপ করে বাঁধা পড়ে গেলাম। আমার এক বন্ধুর শালি, সেই দিল জুটিয়ে। প্রথমটায় খুব ভয় হয়েছিল জানেন। এতকাল খোলা মাঠে চড়ে বেরিয়েছি, এই বুড়ো বয়সে আবার বাঁধন ঝাদন সইবে তো। কদিন পরেই দেখলাম, এই বড় সুখের বাঁধন যার হাতে পড়েছি, কি বলবো মশাই, বহু ভাগ্য করলে তবে এরকমটা মেলে। একেবারে মাথায় করে রেখেছে। ওকে বাদ দিয়ে এখন আর একটি দিনও চলে না। সন্দীপ বলল, আচ্ছা, আমরা তাহলে এখন উঠি, রোদ বেড়ে যাচ্ছে। বলেন কি, একটু চা না খাইয়ে কখনো ছাড়তে পারি? আর তাছাড়া আসল মানুষটির সঙ্গেই তো আলাপ হলো না। বাজারে গিয়েছে, ওই সব করে, আমি খাই দাই ঘুরে বেড়াই। এই তো নাম করতে না করতেই এসে গিয়েছে। গেটের কাছে গলার আওয়াজ পেয়েই চমকে উঠেছিল বিভূতি। একবার তাকিয়েই কাঠ হয়ে গেল। সন্দীপ প্রথমটায় চিনতে পারেনি, বন্ধুর দিকে নজর পড়তেই বুঝতে পারল। আগের চেয়ে একটু ভারী হয়েছে, তাতে বরং ভালোই দেখাচ্ছে। বেশভূষার বহর লক্ষণীয়। ও তরফও হঠাৎ থমকে গিয়েছিল।
সেটা শুধু ক্ষণিকের, তারপরে একটা উল্লাসময় মধুর চমক। হে কি, আপনারা আপনারা কখন এলেন? তোমার সঙ্গে পরিচয় আছে নাকি? স্বামীও কম অবাক হননি। পরিচয় মানে? নিকট সম্পর্ক, দাদা হন আমার। আরে বলো কি, একেবারে একজোড়া বড় কুটুম্ব। কি খাওয়াবে আগে বলো। ওরা কি আসতে চাইছিলেন নাকি? জোর করে ধরে এনে বসিয়ে রেখেছি। 1 মিনিট বলে রেণুকা দ্রুত পায় ভিতরে গিয়ে ঢুকল, 2 হাতে ভর্তি বাজারের জিনিস। সেই দিকে চেয়ে বিভূতির মনে হলো রূপ, ঐশ্বর্য এবং গৌরবমণ্ডিত একটি সমর্থ সাফল্য তার চোখের উপর দিয়ে চলে গেল। প্রচুর জলযোগ এবং প্রচুরতর আপ্যায়নের পর দুজনে যখন বাসার দিকে চলল, তখন বেশ বেলা হয়েছে। পথে কোনো কথা হলো না। ঘরে ফিরে জামাটা ছেড়ে ফেলে দেরিতে আসা খবরের কাগজটা হাতে নিয়ে সন্দীপ বলল, রেণুকা তাহলে ঠকেনি? বিভূতিকে মনে হলো কিসের মধ্যে যেন নিবিষ্ট হয়ে আছে। ধীরে ধীরে যেন স্বপ্নের ভিতর থেকে বলল, আমি ভাবছি ওই ভদ্রলোকের কথা। একেই বলে সুখী মানুষ। শেষ হলো আজকের গল্প, জরাসন্ধের লেখা গল্প বন্ধু ও প্রিয়া। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যারা নতুন আসছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর সকলকেই বলছি নোটিফিকেশান অন রেখে সাথে যুক্ত থাকার। প্রত্যেক দিনই এই চ্যানেলে একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।